বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্ব জুড়ে এক মহা আতঙ্কের নাম এবং এই আতঙ্ক কবে কাটবে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। বাট এই আতঙ্কের মধ্যে কেবল স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকি নয়, এখন নানান ঝুঁকি ঢুকে পড়েছে। এর মধ্যে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সবকিছুই সম্পর্কিত হয়ে পড়েছে এবং বিশ্ব রাজনীতিও কোভিড-19 সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ এবং এর নিষ্পত্তি কবে কিভাবে হবে কেউই এখন পর্যন্ত নিশ্চিত নন। বাংলাদেশও এর বাইরে নয়, পৃথিবীর প্রায় 210টির মতো দেশ কোভিড-19 আক্রান্ত, তার মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশের 64টি জেলার মধ্যে এখন পর্যন্ত 60টি জেলা আক্রান্ত। গতকালকে সর্বশেষ হিসেব অনুযায়ী গতকালকেও 5 জন মারা গেছেন, 418 জন নতুন করে শনাক্ত হয়েছেন। তবে বাংলাদেশের জনসংখ্যার বিচারে এই যে পরিমাণ লোককে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে সেই হিসেবে শনাক্তের পরিমাণ যাই হোক না কেন, অনেকের কাছে মনে হয় যে চিত্রটা আসলে প্রকৃত চিত্র নয়। কোভিড-19 বা করোনা ভাইরাস এবং তার সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন তৃতীয় মাত্রায় ঢাকার মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন এবং আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ঢাকার ফুলার রোড থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি ডক্টর মুশতাক হোসেন আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে সর্বশেষ পরিস্থিতি যেটি আছে, আমি জানি যে আপনি যদিও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কিন্তু এখনো নানান ক্যাপাসিটিতে নানানভাবে আইডিসিআর এর সঙ্গে কাজ করছেন, সরকারের সঙ্গে নানান সর্বশেষ পরিস্থিতি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আর কি, আপনার কাছে কি মনে হয়? আমরা ইতিমধ্যেই মহামারীর যে 4টা স্তর করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের যে প্রস্তুতি পরিকল্পনা সেটার চতুর্থ শেষ পর্বে আমরা আছি। তবে আমি বলবো শেষ পর্যায়ে যে মহামারীর প্রথম ঢেউটা আমরা দেখছি, ঢেউয়ের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে এবং সেই ক্রমবর্ধমান আমরা রোগীর শনাক্তকরণ সেটা দেখছি, সংখ্যা বাড়ছে, মৃত্যু প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। কাজে এটা বাড়তির দিকে। এটা কখন যেদিন আমরা কমতে দেখবো, যে সপ্তাহটা দেখবো যে কমে যাচ্ছে খুব মানে সেদিন আমরা হয়তো বলতে পারবো যে আমরা পিকটা অতিক্রম করলাম, আমরা সেই প্রথম ঢেউয়ের অবস্থায় আমরা আছি। এ বিষয়ে আমাদের অনেক কিছু করার আছে, সেই বিষয়ে হয়তো পরে আমরা আপনি বলবেন। এখন প্রতিদিন কতজনকে পরীক্ষা করা হচ্ছে ডক্টর মুশতাক হোসেন? আমাদের পরীক্ষা এখন কম বেশি 3 থেকে 4 হাজারের মধ্যে হচ্ছে এবং 3 থেকে 4 হাজার যেটা হচ্ছে, আপনি কি মনে করেন যে এটি মানে বিজ্ঞানসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে কিনা এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে 17-18 কোটি মানুষের দেশে, যে আমরা ভালোর দিকে কিংবা খারাপের দিকে? দেখুন, রোগতাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু সংখ্যার উপর নির্ভর করে না। এটাকে আমরা বলি জরিপ কার্য বা ইংরেজিতে ডিজিজ সার্ভেলেন্স। সার্ভেলেন্সটা করা হয় সাধারণত কতগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠানে রোগ বাড়ছে না কমছে। মনে করুন বন্যার পানি বিপদ সীমা, আপনি একটা ব্রিজের নিচে যদি কাঠি লাগিয়ে দেন, পানি কতটুকু বাড়ছে সেই কাঠি দিয়ে বলতে পারেন। কত লক্ষ কিউসেক পানি ঢুকেছে সেটা কিন্তু আরেকটা হিসাব। কাজে আপনি জরিপ করে বলতে পারবেন বাংলাদেশে এখন কত লক্ষ রোগী আছে বা কত হাজার রোগী আছে, কিন্তু সার্ভেলেন্সের মাধ্যমে আপনাকে প্রবণতা বুঝতে হবে। প্রবণতা যেহেতু ঊর্ধ্বগামী, 13 এপ্রিল যখন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আমরা কমিউনিটি সংক্রমণ শুরু হয়ে গেছে এবং 15 এপ্রিল আমাদের স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক বললেন যে সারা বাংলাদেশ ঝুঁকিতে আছে, অর্থাৎ চতুর্থ পর্ব মহামারীর, সেদিন কিন্তু আমাদের দেশে রোগী শনাক্ত হয়েছিল 130-এর সাথে কিছু বেশি এবং মোট রোগীর সংখ্যা ছিল শনাক্তকৃত 800-র কিছু বেশি। এখানে কিন্তু হাজার হাজার রোগী শনাক্ত হলেই যে সেটা পর্ব অতিক্রম করে সেটা না। আমরা প্রবণতা দেখে রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান সেটা নির্ভর করে। তবে রোগ নিয়ন্ত্রণের জন্য ডক্টর হোসেন, আমি কত শনাক্ত হচ্ছে সেটি নিয়ে আমার প্রশ্ন কত পরীক্ষা করছেন সেটা। পরীক্ষা তো শনাক্তের সাথে নির্ভর করে, কারণ
আমরা যদি মানে আরো কম প্রতিষ্ঠান থেকে এই তথ্য আনতাম, যদি প্রবণতাটা আমরা দেখতে পেতাম, এবং সবচেয়ে বড় কথা যখন আমরা দেখলাম যে সামাজিক সংক্রমণ পেলাম টোলার বাগে প্রথম, যখন রোগী বলতে পারছে না সে কার সংস্পর্শে এসছে, তখন আমরা বললাম যে ক্লাস মানে লিমিটেড লোকাল ট্রান্সমিশন, অর্থাৎ সীমাবদ্ধভাবে স্থানীয় সংক্রমণ ঘটছে। যখন সেটা বেড়ে গেল, আরো কয়েকটা ক্লাস্টার পাওয়া গেল, 13ই এপ্রিল আমরা দেখলাম যে সেটা মানে এটা এখন মানে ব্যতিক্রম ঘটনা না, এটা এখন সাধারণ ঘটনা হয়ে গিয়েছে যে আনলিঙ্ক সংস্রববিহীন ইনফেকশনের সংখ্যা। তখনই কিন্তু বলা গেল যে আমরা চতুর্থ পর্বে প্রবেশ করেছি। সেটা কিন্তু টেস্টের সংখ্যার উপর নির্ভর করে না, সেটা আমি আগেই বলেছি। তবে টেস্টের সংখ্যা বাড়ানো দরকার অন্য কারণে, সেটা বলছি। একটা হচ্ছে হাসপাতালে রোগ নির্ণয়। হাসপাতালে যখন যে কোনো রোগী আসছে করোনা না অন্য কোনো সমস্যা নিয়ে, তখন চিকিৎসকরা নিশ্চিত হতে চাইছেন যে তার কোনো করোনা নেই, কারণ এছাড়া তিনি চিকিৎসা দিতে গিয়ে ঝুঁকিতে পড়ছেন। সেখানে কাজে হাসপাতালগুলোতে করোনার টেস্টিং এর ব্যবস্থা করা হয়েছে, যদিও সবগুলোতে না, বড় বড় হাসপাতালে। আরেকটা কারণ এখন দেখা দিয়েছে, এখন যেহেতু মহামারী চতুর্থ স্তরে প্রবেশ করেছি আমরা, ছড়িয়ে পড়ছে প্রায় সব জেলায়। এখন কমিউনিটিতে সক্রিয়ভাবে রোগী শনাক্ত করে তাকে চিকিৎসার জন্য আলাদা করতে হবে সুস্থ মানুষদের কাছ থেকে। এই জন্য ঘরে ঘরে গিয়ে আমাদের নমুনা পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে রোগ নিয়ন্ত্রণের জন্য একটা স্ট্র্যাটেজি। রোগ নিয়ন্ত্রণের বিষয়টা স্বাস্থ্য দপ্তর পালন করে আসছেন, কাজেই সেই প্রয়োজনে কিন্তু আমাদের ঘরে ঘরে টেস্টের সংখ্যা আরো বাড়ানো দরকার, যেন আমরা রোগ শনাক্ত করে তাকে আলাদা করতে পারি, সংক্রমণের উৎসটাকে আমরা কমাতে পারি। কাজে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদেরকে টেস্টের সংখ্যা বাড়ানো দরকার। রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান কিন্তু তাদের যেই ডাটা আছে সেই ডাটা থেকেই তারা বলতে পারছেন যে আমরা কোন পর্যায়ে পার হয়ে কোন পর্যায়ে প্রবেশ করেছি। জি, আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর আসিফ নজরুল একজন নাগরিক হিসেবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন আইনের মানুষ হিসেবে, একজন লেখক হিসেবে এবং এক সময়কার একজন সাংবাদিক হিসেবে আপনি গোটা পরিস্থিতিকে, বাংলাদেশের যে পরিস্থিতি করোনা ভাইরাস সংক্রান্ত, সেটাকে কিভাবে দেখছেন? দেখেন, আমার কাছে মুশতাক কথা শুনে বোঝার চেষ্টা করলাম। আমরা তো এখন সারাদিন বাসায় থাকি, সারাদিন এই বিবিসি দেখি, আল জাজিরা দেখি, সিএনএন দেখি। তো ওটা দেখে যেটা মনে হচ্ছে, আর ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে সামথিং ইজ ভেরি ডিফারেন্ট ইন বাংলাদেশ। কারণ আপনি রোগীদেরকে যে টেস্ট করবেন, টেস্টটা করার দুইটা লক্ষ্য থাকে। একটা হচ্ছে রোগের সংক্রমণ বন্ধ করা, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে প্রবণতা বোঝা। বাংলাদেশে যেটা করা হচ্ছে, খুব লিমিটেড স্কেলে যদি আপনি করোনার পরীক্ষা করেন, তাহলে আপনি হয়তো প্রবণতা বুঝতে পারবেন, কিন্তু রোগ নিয়ন্ত্রণ তো করতে পারবেন না। এবং আমরা প্রবণতা বোঝার ক্ষেত্রে আপনি দেখেন, আপনি পৃথিবীতে যে কোনো দেশের, উন্নত দেশের কার্ভ দেখবেন যে করোনার কার্ভটা এভাবে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তারপর স্থির হচ্ছে, তারপর আস্তে আস্তে নামছে, কোনোটা নামছে না। একমাত্র বাংলাদেশেরটাই দেখবেন সাপের মতো আঁকা বাঁকা। এই কার্ভ তো আমরা অন্য কোথাও দেখি না। সাপের মতো আঁকা বাঁকা কেন হচ্ছে? একদিন বাড়ছে, আরেকদিন কমছে, আরেকদিন বাড়ছে, আরেকদিন কমছে, আরেকদিন বাড়ছে, আরেকদিন কমছে। তো এটা তো খুব বিশ্বাসযোগ্য না। পৃথিবীর সব দেশে কার্ভ হয় একরকম, আমাদের দেশে কার্ভটা এরকম কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে এই পুরা টেস্ট করার পিছনে বা চিকিৎসার পিছনে বা করোনা মোকাবেলার পিছনে খুব এফিশিয়েন্ট কোনো স্ট্র্যাটেজি নাই। জাস্ট একটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ একটা কিছু একটা করতে হবে, কিছু একটা করলাম, জনগণকে দেখাতে হবে, এরকম একটা প্রবণতা কাজ করে বলে আমার মনে হয়। আই মে বি রং, কিন্তু আপনি যদি দেখেন যে করোনা টেস্টে শুধু অপ্রতুলতা নয়, করোনা টেস্ট করতে যারা চায় তাদেরকে যেই ভোগান্তির মুখে ফেলা হয়, এবং করোনা আক্রান্ত হয়ে লোকজন হসপিটালে গেলে তাদেরকে যেভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়, আপনি ফেসবুক খুললে দেখবেন সয়লাভ হয়ে গেছে এরকম বর্ণনায়। আপনি আওয়ামী লীগের প্রচন্ড ভক্ত টাইপের লোকজন যারা, তাদের বর্ণনায় দেখি যে আমার যদি করোনা হয়, আমাকে যেন কোনোভাবেই হসপিটালে নেওয়া না হয়, আমি মরে যাই বাসায়, তবু যেন হসপিটালে নেওয়া না হয়। তারপর আপনি চিকিৎসকদেরকে পিপি সরবরাহ করার ক্ষেত্রে, মাস্ক সরবরাহ করার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, এটাতে আমার মনে হয় যে করোনা মোকাবেলার জন্য সরকারের শুধুমাত্র সামর্থ্য না, সদিচ্ছার ক্ষেত্রেও একটা প্রবলেম ছিল। সেই প্রবলেম হয়তো এখন কিছুটা কাটাতে পেরেছে, কিন্তু সামগ্রিকভাবে এখানে খুব বড় একটা প্রবলেম ছিল। আমি একটা তুলনা দিয়ে আপনাকে বুঝাই। আপনার যদি ও লেভেল পরীক্ষা হয়, আপনাকে 2 বছর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। এখন আপনি যদি ও লেভেল পরীক্ষা 2 দিন আগে হঠাৎ করে খুব সিরিয়াসলি পড়া শুরু করেন, এখান থেকে একটু পড়লেন, এখান থেকে একটু পড়লেন, আপনি কিন্তু পরীক্ষা ভালো করবেন না। আমাদের করোনা রেসপন্সটা হয়ে গেছে এরকম। সারা বছর, 10 বছর, 12 বছর, 20 বছর যাবত স্বাস্থ্য খাতে কোন রকম নজর দেওয়া হয়নি। যেটুকু অর্থ বরাদ্দ ছিল সেটা প্রচন্ড অপ্রতুল ছিল, এবং এই অর্থ বরাদ্দের পর চরম দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতে। আপনারা দেখেছেন বালিশের হাসপাতালে পর্দা কিনতে গিয়ে কি সব ঘটনা, আপনার বালিশ কিনতে গিয়ে কি সব ঘটনা আমরা দেখেছি। এবং স্বাস্থ্য খাতে যে নিয়োগ হয়েছে, সেখানেও আপনার অনেক দলীয়করণ করা হয়েছে,
খুব সুস্থ নিয়োগ করা হয় নাই, এবং নিয়োগের ক্ষেত্রে রেশিওর ক্ষেত্রেও আপনাকে একটা এক্সাম্পল দেখায়। আমাকে কয়েকদিন আগে টেকনোলজিস্ট একজন একটা চিঠি লিখলো, সে আমাকে ফোনও করলো, বলে দেখেন সরকার এখন বলছে তারা ডাক্তার নিয়োগ করবে করোনার, তারপর বিভিন্ন স্বাস্থ্য খাতে একটা রেসপন্ডার জন্য ডাক্তার নিয়োগ করবে, একজন ডাক্তার 2জন নার্স, এরকম একটা হিসাব, 100 ডাক্তার 200 নার্স এরকম। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে উনি বারবার বলছে যে টেকনোলজিস্ট নিয়োগের একটা কথাও নাই। তা আপনি করোনার রোগীদের যে সিমটম বা রোগীদের যে লালা সংগ্রহ করা সমস্ত কিছু করে টেকনোলজিস্টরা, তা আপনি নার্সের ডাক্তাররা তো করে না, আপনি টেকনোলজিস্ট নিয়োগ দিবেন না কেন? এটা একটা ছোট্ট এক্সাম্পল, কিন্তু মুশতাক ভাই বলতে পারবে। এবং উনি বললো কি দেখেন আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি টেকনোলজিস্টকে বলে টেকনিশিয়ান, আমার পোস্টের নাম টেকনোলজিস্ট, উনি এটাও জানে না। তো এখানে একটা হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে এটা কোনো রেসপন্স না। আপনি নাম্বার দেখে আজকে আপনি যদি পৃথিবীতে বিভিন্ন দেশে নাম্বার দেখেন, সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশ কোনগুলা আপনি নাম শুনলে অবাক হবেন। একটা হচ্ছে দক্ষিণ সুদান, একটা হচ্ছে পশ্চিম সাহারা, একটা হচ্ছে বুরুন্ডি। এখন ওখানে সংক্রমণ কম কেন? কারণ ওখানে টেস্ট কম করা হয়েছে। এখন আমাদের দেশে মন্ত্রীরা বলে কি দেখেন আমি আমেরিকা ইউরোপ থেকে ভালো আছি, কারণ ওইখানে বেশি আক্রান্ত, ওইখানে বেশি মৃত্যু। তো তখন আমাদের সাথে সাথে মনে হয় ভাই আপনারা কি আমাদের খুব বোকা ভাবেন? তো বুরুন্ডিও তো আপনার থেকে কম মৃত্যু, কম আক্রান্ত হয়েছে। দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে যুদ্ধ বিধ্বস্ত সবচেয়ে দরিদ্র কান্ট্রি, সেখানেও আমাদের চেয়ে করোনা আক্রান্ত কম, মৃত্যু কম, কারণ তারা টেস্ট কম করেছে। কাজে আপনি যদি এই নাম্বারগুলো দেখে বুঝাতে চান যে আমরা আক্রান্ত কম, আমাদের মৃত্যু কম, কাজে আমরা ইউরোপ থেকে ভালো করছি, তো এটা মনে হয় কি যে আমরা কথার জাদুতে আপনি জিততে চাচ্ছেন, কিন্তু করোনার বিরুদ্ধে ফাইটে আপনি কতটুকু জিততে চাচ্ছেন সেটা নিয়ে সন্দেহ লাগে। ডক্টর আসিফ নজরুল, আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর মুশতাক হোসেন, ডক্টর আসিফ নজরুল যেমনটা বলছিলেন যে অনেকেই চান না করোনায় আক্রান্ত হলো আর হসপিটালে যেতে, এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলেছি। কালকে আমার অনুষ্ঠানে একজন সার্ভাইভার ছিলেন, তিনিও বলছিলেন যে তিনি সাজেস্ট করেন, তিনি হসপিটাল ঘুরে এসেছেন, হসপিটালে ছিলেন প্রায় অনেকদিন, যে কেউ যেন হসপিটালে না যায়, আক্রান্ত হলেও সে যেন বাড়িতেই থাকে। তো আমার কাছে আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা, যে একটি হচ্ছে যে আমরা দেখছি এই যে প্রতিদিন ব্রিফ করা হচ্ছে, এই ব্রিফটা এক এক দিন এক এক জায়গা থেকে হচ্ছে, এক একজন করছেন, এক একভাবে করছেন। ইনিশিয়াল স্টেজে এটাকে আমরা দেখলাম আইডিসিআর থেকে করা হতো, সেটি না দেখে এক একদিন, এটি কেন? এবং একজনই করতেন। দ্বিতীয়ত হচ্ছে আমার একটু জানার যে আপনারা বা সরকারের দিক থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, প্রফেসর আসিফ নজরুল বলছেন যে কিছু কিছু এখন পরে ব্যবস্থা নেওয়া ছিল ভালো, যেমন ধরেন লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন। আমরা কি আসলে পেরেছি নাগরিকদের এই শব্দগুলোর অর্থ বোঝাতে? এটি আপনার কাছে আমার একটা প্রশ্ন। এবং লকডাউন আপনি বলছেন, কিন্তু লকডাউন চলছে ঢিলে ঢালা ভাবে, এবং লকডাউনের মধ্যেই আপনি এখন গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। তো একদিকে আপনি বলছেন লকডাউন, অন্যদিকে বলছেন গার্মেন্টস খুলে দেওয়া হবে। তো এগুলোর এবং এই ধরনের মিসম্যানেজমেন্টের কারণে আমরা দেখেছি আফ্রিকা ইবোলার সময় কিন্তু আফ্রিকা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা কোনো কিছু ম্যানেজ করতে পারেনি এই সমন্বয়হীনতার কারণে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন জনাব জিল্লুর, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু আসিফ নজরুলের প্রশ্নগুলো আমি এক এক করে আসি। প্রথমে তিনি বলছেন যে কার্ভটা আঁকা বাঁকা। উনি তো নিশ্চয়ই গবেষণা করেন, আমি জানি, খুব ভালো গবেষক। স্ট্যাটিস্টিক্যালি শুক্রবারে টেস্টটা কম হয়, কাজে সেদিন কম থাকতে পারে, বা শনিবারকে, রোববারে কিন্তু বেড়ে যায়। সোমবার থেকে বৃহস্পতিবার একটা মানে ট্রেন্ড থাকে। আমরা এই যে আঁকা বাঁকা থাকতেই পারে। আপনি যখন একটা লাইন ড্র করবেন 0 লেভেল থেকে, দেখবেন যে এটা স্পিডিলি বাড়ছে। আঁকা বাঁকা কম বেশি হতেই পারে, একেবারে আমার ইচ্ছা মতো কার্ভটা 1 ইঞ্চি করে বাড়বে বিষয়টা তা না। না, জাস্ট আমি জাস্ট ডক্টর মুশতাক হোসেন একটু ইন্টারাপ্ট করে, আপনি ফ্রাইডের কথা বললেন, আমরা ধরে নিচ্ছি যে ফ্রাইডে তো বন্ধ, কিন্তু এই জরুরি অবস্থার মধ্যে ফ্রাইডেতে মানে এই কাজ যারা করেন, স্বাস্থ্য বিভাগের যারা এই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে যুক্ত, তারাও কি ছুটিতে থাকেন কিনা? মানে এটা তো একটা জরুরি অবস্থা। হ্যাঁ, যে মেডিকেল কলেজ, হাসপাতাল বা কোনো রোগী তো আর হসপিটালে যাওয়া বন্ধ রাখেন না শুক্রবারে। তারা 24 ঘন্টা কাজ করেন না, 24 ঘন্টা আইডিসিআর কাজ করে। আর যারা টেস্টিং করেছেন কেউ কেউ করেন, কেউ কেউ করেন না। কাজে এই বিষয়টা আমাদের হাতে না, এটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলতে পারবে। কাজে এটা নানা কারণে একদিন কম বেশি হতে পারে। কিন্তু দেখুন 300 থেকে 400 মধ্যে কিন্তু রোগীর সংখ্যা মোটামুটি এখন ধীরে ধীরে বাড়ছে। 500 এখন 500 সর্বোচ্চ হয়েছে, আবার 400-তে নেমেছে, 300, 350 এইভাবে আছে। কাজে এটাকে আমরা বলছি ঢেউটা, মাথাটা এখনো ভোতা। এটা খুব দ্রুত বেড়ে যাবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে। আমরা কতখানি সামাজিক বিধিনিষেধ মানছি, আমরা রোগী শনাক্ত করে আলাদা করতে পারছি কিনা সেই বিষয়ে আমি আরো একটু পরে আসছি।
কাজী কার বাঁকা বাঁকা হওয়া এটা আমি আসিফ নজরুলের কাছ থেকে শুনেছি, অন্য কার কাছে হয়তো ভবিষ্যতে এই বিষয়ে শুনবো একটা জানবো, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি এটা ঠিকই আছে, আমরা ধীরে ধীরে বাড়ছে সংখ্যা, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, চিকিৎসা ভোগান্তির বিষয়ে তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই এটা আমরা প্রথম পর্যায়ে চিকিৎসা ভোগান্তি ছিল যে প্রথম চিকিৎসকরা অজানা সংক্রমণ করোনার এই বিষয়ে তারা যেহেতু জানতে পারছিলেন না, কারণ হাসপাতালগুলোতে টেস্টিং ফ্যাসিলিটিস ছিল না, কাজেই তারা অজান্তি আক্রমণ হওয়ার ভয়ে রোগীকে তারা রিসিভ করতে চাইছিলেন না। পিপিই সংকট দূর হয়েছে এবং তারপর আপনার এই যে হাসপাতালে বড় বড় হাসপাতালে টেস্টিং ফ্যাসিলিটিসটা বেড়েছে, কাজেই রোগী শনাক্তকরণের জন্য যে টেস্টিং দরকার সেটা এখন হচ্ছে, কাজেই ভোগান্তিটা এখন কমে আসা উচিত। তারপরেও যদি কোথাও কোথাও ভোগান্তি হয়, নিশ্চয়ই সেই অভিযোগগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য দপ্তর সেটা খতিয়ে দেখতে হবে, কারণ আমাদেরই স্বজন অনেকেই এটা শিকার হচ্ছেন এবং যারা এই ভোগান্তির জন্য দায়ী তারাও তো আক্রান্ত হতে পারে, কাজে এই বিষয়টি কোনো হেলাফেলার বিষয় নয়। প্রস্তুতির বিষয়ে বলছেন, দেখুন প্যান্ডেমিক প্রস্তুতি, আমি যেখানে এখন উপদেষ্টা হিসাবে কাজ করছি, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন অনুযায়ী বিমানবন্দর সহ আমাদের যে সমস্ত জনস্বাস্থ্য প্রতিষ্ঠান আছে তারা কিন্তু 2000 সাল থেকেই ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হবে সেই প্যান্ডেমিকের জন্য আমাদের যে প্রস্তুতি করা এপিডেমিওলজি সেটা কিন্তু আমরা করেছি, না হলে হঠাৎ করে কিন্তু এতগুলো কাজ করা যেত না। হাসপাতালের প্রস্তুতি বলছেন, হাসপাতালের প্রস্তুতি আমি বলবো না যে এটা যথেষ্ট আছে, নিশ্চয়ই না। আমাদের জনসংখ্যা অনুপাতে যে শয্যা সংখ্যা তাতে এমনিতেই কম, সেই অনুপাতে আমাদের আইসিইউ বা যে ভেন্টিলেটর বা যন্ত্রপাতি সেগুলো কম, কাজে এগুলো আমাদের যতখানি সময় আছে এই যে আমাদের এই সংক্রমণটাকে সীমাবদ্ধ রেখে সেই সময়টা বাড়ালে হাসপাতালগুলো আরো প্রস্তুত হওয়ার সময় পাওয়া যাবে। এখন যেই প্রস্তুতিটা আছে সেটাই তো এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় হিমশিম খেয়ে যাচ্ছে। এই প্রস্তুতিটা বাড়াবার জন্য আমাদের রোগ সংক্রমণটা নিয়ন্ত্রণ করবার জন্য তথাকথিত লকডাউন এবং আপনার এই যে সামাজিকভাবে যে রোগীদেরকে শনাক্ত করে আলাদা করা, এই দুটো কাজ খুব দ্রুত করতে হবে, তাহলে হাসপাতালগুলো আরো সময় পাবে। আমি বলছি না যে প্রস্তুতি ঠিকঠাক আছে, প্রস্তুতি কোনো দেশেই, যেসব দেশে আপনার এই মহামারীর ঢেউ লেগেছে কোনো দেশেই কিন্তু তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও তারা সেই কাজগুলো করতে পারছে। তবে হ্যাঁ, আমার যে সম্পদ আছে সেই সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার করার বিষয়ে দক্ষতা দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছি না যে বাংলাদেশে আমরা পরিপূর্ণভাবে দক্ষতার সাথে সেটা করতে পারছি, সেই বিষয়ে আমাদের দক্ষতা প্রয়োজন। দেখুন আরেকটা বিষয় আসিফ নজরুল বলেছেন যে বুরুন্ডি বা ইত্যাদিতে আক্রান্তের সংখ্যা তারা লুকাচ্ছে। দেখুন আমি মনে করি আমাদের দেশে এখন 5000 অতিক্রম করেছে রোগীর সংখ্যা, নিশ্চয়ই এর বাইরে আরো অনেক রোগী আছে যাদের লক্ষণটা মৃদু, তারা হাসপাতালে আসছেন না বা তারা আইডিসিআর এ ফোন করছেন না, অথবা একটা নির্দিষ্ট সংখ্যক রোগী আছে যাদের লক্ষণ তিনি বুঝতেই পারছেন না। কাজেই এই 5000-এর বাইরে আপনি কত গুণ সেটা রোগতাত্ত্বিকরা বৈঠকে বসে ঠিক করতে পারবেন। আমার একটা ব্যক্তিগত ধারণা আছে, সেই ব্যক্তিগত ধারণা আমি গণমাধ্যমে বলবো না, কিন্তু নিশ্চয়ই রোগীর সংখ্যা 5000-এ সীমাবদ্ধ নেই। কিন্তু মৃত্যুর সংখ্যা আপনি বলেন, মৃত্যুর সংখ্যা যদি যেই অনুপাতে আইডিসিআর তথ্য সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত করছে তার বাইরে গণমাধ্যমে উঠছে করোনা লক্ষণ নিয়ে এতজনের মৃত্যু, সেটা আইডিসিআর যে সংখ্যা দেখাচ্ছে ল্যাবরেটরি কনফার্ম রোগী যারা মৃত্যুবরণ করে তার চাইতে কিন্তু অনেকাংশে কম। যদি ওইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মৃত্যুতে সয়লাভ হয়ে যেত বা ইরানের মতো, আপনি চোখ বন্ধ করে রাখতে পারছেন না, কোনো সরকারের ক্ষমতা নেই, বুরুন্ডি সরকারের ক্ষমতা নেই এভাবে যে গণহারে মৃত্যুকে সংখ্যাটা লুকানো। আপনারা বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করে বলছেন যে কেন এরকম মৃত্যু হচ্ছে না, মৃত্যু তো হচ্ছে না, এটা তো রোগতাত্ত্বিক প্রতিষ্ঠানের কোনো ত্রুটি নয়। আমরা বাংলাদেশের রাস্তাঘাটে এরকম হাজার হাজার মৃত্যু, শত শত মৃত্যু দেখছি না। হ্যাঁ, বিনা হাসপাতালে আসতে না পারে বা পরীক্ষা করার ফলাফল বের করার আগে মৃত্যু হচ্ছে, সেই মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, সবগুলো গণমাধ্যম সেগুলো দিতে পারছে। অবশ্যই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গণহারে যে সংক্রমণ, যে প্যান্ডেমিক, সেই অবস্থা আমরা নেই। এটা যারা কঠোর সমালোচক তাদের মন্তব্য শুনেছি। এক্ষেত্রে মৃত্যুর সংখ্যা লুকোবার কোনো কারণ নেই। গণমাধ্যমে যেগুলো উঠেছে বেসরকারি ভাবে যদি মৃত্যু বলে সেগুলো যোগ করেন আইডিসিআর এর যে ঘোষিত সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এই সংখ্যাটা। ডক্টর মুশতাক হোসেন, আমার ছোট ছোট দুটি প্রশ্ন ছিল, যদি আপনি 1-2 লাইন করে উত্তর দেন। যে আমি ব্রিফিং এর কথা বলছেন যে দেখুন আইডিসিআর এর পরিচালক সরকারের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে তিনি ব্রিফিং দিতেন। সরকার যদি সময় সময় তার চাইতে উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে দিয়ে করে সেটা নিয়মের মধ্যেই পড়ে। তার উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছেন এডিজি, ডিজি কিংবা মন্ত্রী।
কাজেই মুখপত্র যখন এটা করেন না বা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনারা এটি মোকাবেলার জন্য যে লকডাউনের সিদ্ধান্ত সরকার নিল, আইসোলেশনের কথা, কোয়ারেন্টাইনের কথা, ঘরে থাকার কথা, নানান নামে নানান ভাবে বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলোকে জনগণকে আপনারা ঠিকঠাক মতো বোঝাতে পারলেন কিনা, বা আমরা সবাই মিলে গণমাধ্যম পারলাম কিনা, সরকার পারলো কিনা? এই প্রশ্নটা এই কারণেই যে এখন আপনি একদিকে লকডাউন অব্যাহত রেখেছেন, অন্যদিকে আপনি গার্মেন্টস খুলে দিচ্ছেন, এবং সেটা সরকারও বলছে, গার্মেন্টস মালিকরাও বলছেন, এবং এই সময়ে দেখা যাচ্ছে যে আবার ঝাঁকে ঝাঁকে গার্মেন্টস শ্রমিকরা ঢাকার দিকে আসছেন। তো এটির আসলে কি জবাব, মানে কি জবাব হবে, বা এটি ঠিকঠাক আছে কি না? এবং আমি প্রশ্ন করে রেখেছিলাম যে কমিউনিটি এঙ্গেজমেন্টের কথাও যদি বলি, সেটিও আমরা ঠিকঠাক করতে পারছি না। ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার করে আজান দেওয়া হয়। এই আজানের সময়ও যদি মসজিদের মাইক থেকেও কিছুটা সতর্ক বার্তা মসজিদগুলো থেকে দেওয়া হতো, মানে সেই এঙ্গেজমেন্টটাও করা যেতে পারতো, তাহলেও মানুষ কিছুটা প্রতি মুহূর্তে একই বিষয় শুনতে শুনতে অনেক বেশি সজাগ সতর্ক থাকতে পারতো। সো এই যে ঢিলে ঢালা একটা ভাব, এটার কি জবাব আসলে, বা এটা আপনারা কিভাবে দেখেন যারা এই চিকিৎসা খাতের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত? খুব ছোট্ট করে যদি বলেন আপনি, আমি আবার প্রফেসর আসিফ নজরুলের কাছে যাবো। হ্যাঁ, লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, হ্যাঁ ঠিকই বলেছেন। জনগণের জন্য এগুলো খুব দুর্বোধ্য ভাষা। জনস্বাস্থ্যে যারা আমরা আছি, আমরা লকডাউন কথাটা ব্যবহার করি না, আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন ব্যবহার করে। এই জন্য সরকার এটাকে ছুটি বলেছে, যে মানুষ যেন ঘরে থাকাটা বোঝায়, যদি ছুটি বলতে উৎসবের বিষয়টা চলে এসছে। এই বিষয়ে অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে মানুষের কাছে গণমাধ্যম বলুন বা যারা জনস্বাস্থ্যে আমরা কাজ করি, রিস্ক কমিউনিকেশনে কাজ করি, তাদের ক্ষেত্রে আমাদেরকে আরো প্রচার, এবং এখানে শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যমেই নয়, আমাদেরকে আরো অন্যান্য মাধ্যম ব্যবহার করে সেগুলো জনগণের কাছে সহজবোধ্য করার বিষয় ছিল, এবং সেটা ঘরে ঘরে গিয়ে কিন্তু অনেকটা করা সম্ভব, যেটি এখনো আমরা সেভাবে শুরু করতে পারিনি। এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট, হ্যাঁ, রিস্ক কমিউনিকেশনের সাথে কমিউনিটি এঙ্গেজমেন্ট জড়িত, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা RCCE, রিস্ক কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। এই বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট কাজ করতে পারিনি। না হলে এই যে আপনার শুধু এই লকডাউন বোঝার ক্ষেত্রে না, একটা বাসায় যদি স্যাম্পল কালেকশন করতে কেউ যায়, স্বাস্থ্য কর্তৃপক্ষ থেকে প্রতিবেশীরা সেই লোককে বের করে দিচ্ছে, তুমি আমাদেরকে ছাড়া তুই বাসা থেকে বের হও, কিংবা ভয়ে যে স্বাস্থ্য বিভাগকে তারা টেলিফোন করে বলে আসা দরকার নেই, আমার লক্ষণ চলে গেছে, তারা ওই সামাজিক ভাবে হেনস্থা হওয়ার ভয়। এক্ষেত্রে অবশ্যই কমিউনিটি এঙ্গেজ করে জনগণকে বোঝানোর বিষয়টা কিন্তু অনেক বাকি রয়েছে। গার্মেন্টসের বিষয়ে আসি। গার্মেন্টসের বিষয়ে কি বলবো না পরে বলবো? আমার মনে হয় পরে বলেন, প্রফেসর আসিফ নজরুল বলার পরে। ডক্টর আসিফ নজরুল, অনেকগুলো প্রসঙ্গ আপনি নিশ্চয়ই বলবেন, এবং আমি আবার একটু যোগ করে দিতে চাই দুটো প্রসঙ্গ। গার্মেন্টসের ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখন হয়ে দাঁড়িয়েছে, এবং একই সঙ্গে শ্রমিকদের ঝুঁকি, জীবনমান, অন্যদিকে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখার প্রশ্ন, এর মধ্যে এই যে দ্বৈততা, এর মধ্যে কিভাবে এই সমস্যার মোকাবেলা করা হবে। আরেকটি প্রশ্ন আমি করতে চাই, ডক্টর মুশতাক হোসেনের কাছে থাকলো প্রশ্নটা, যে কিটের স্বল্পতার কথা, নানান ইকুইপমেন্টসের স্বল্পতার কথা আমরা শুনেছি, এবং গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন তারা একটা কিট তৈরি করলো বা আবিষ্কার করলো, সেটা নিয়ে আমরা শুনলাম সরকার সেটি গ্রহণ করবে না, আবার করলো, আবার এটি নিয়ে নানা রকমের কথাবার্তা, মানে এই সমস্যার আর সমাধান হচ্ছে না। সেটিকে আপনি কিভাবে দেখেন, আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে, ডক্টর আসিফ নজরুল। আচ্ছা, আমি প্রথমে যেটা বলছি, মুশতাক ভাই আপনি তো আমাদের খুবই শ্রদ্ধেয় মানুষ, শুধু এখন না, এই ডাকসুর আপনি সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই। আমি আপনাকে অনেস্টলি কয়েকটা কথা বলি। যখন পত্রিকাতে দেখলাম যে আইইডিআর আপনার, হ্যাঁ তারও আগে থেকে, যখন এই সরকারের যে প্রতিষ্ঠান আছে সেখানে যারা ফোন করেছে, দেখা গেল তাদের 1% মতো লোককে টেস্ট করা হয়েছে। এটা পত্রিকা প্রকাশিত রিপোর্ট। আমি এখন এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবো না 1% মানে কি, কিন্তু খুব 1%-এর কাছাকাছি। খুবই কম সংখ্যক লোকের টেস্ট করা হয়েছে। খুবই কম সংখ্যক লোকের কেন টেস্ট করা হয়েছে সেটা কোনো ব্যাখ্যা নাই। সেকেন্ড হচ্ছে, আমরা একই সময়ে পত্রিকাতে হঠাৎ করে দেখতে পেলাম জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত রোগে লোকজন মারা যাচ্ছে। লোকজন ফাজলামি করে এটাকে নাম দিয়েছে, এটা করোনা না, এটা জ্বর, সর্দি, কাশি। থার্ড হচ্ছে, আপনি যখন চিকিৎসা ব্যবস্থার কথা বলেন মুশতাক ভাই, ডক্টর মঈনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে সিলেটের। ডক্টর মঈনের মৃত্যুর মধ্যে যে আমরা দুটো তথ্য জানতে পারলাম, সেটা হচ্ছে সিলেটে মাত্র 2টা ভেন্টিলেটর আছে, 2টা আইসিইউ আছে, এবং সাথে সাথে এটাও জানতে পারলাম ওই 2টা ভেন্টিলেটর এবং আইসিইউ কাজ করে না। সিলেটে 2 কোটি লোকের জন্য আছে 2টা আইসিইউ, 2টা ভেন্টিলেটর, এবং ওটা কাজ করে না। ওইটা যে কাজ করে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ডক্টর মঈনকে মৃত্যুর ঝুঁকি নিয়ে ঢাকার দিকে রওনা দিতে হয়েছে, এবং উনি মারা গেছেন আলটিমেটলি। তো এগুলি যখন আমরা দেখি, আমরা কেন বিশ্বাস করবো? সরকার যে বলে 100 আইসিইউ আছে, 100 ভেন্টিলেটর আছে, এগুলি কাজ করছে, তা আমরা তো এটা তো সত্যি ঘটনা, এটা আপনি লুকাতে পারেন না। থার্ড যে ডাইমেনশনটা আমি দেখি, যেটা খুবই ইন্টারেস্টিং, দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেই হারে বাংলাদেশের থেকে বিদেশি কূটনীতিকরা, শুধু না,
বাংলাদেশে যাদের আপনার ডুয়েল সিটিজেনশিপ আছে, যারা বাঙালি এবং আমেরিকান একই সাথে, যারা বাঙালি এবং ব্রিটিশ একই সাথে, তারা গণহারে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। এখন আপনি আমাকে একটা জিনিস বুঝান, আমার দেশে মারা গেছে 50-60 জন লোক, 60-70 জন লোক, আমেরিকাতে 60,000 লোক, তো 50-60 জন লোক পাগলের মতো এরকম ঝুঁকি নিয়ে এরকম একটা অবস্থাতে সবাই সমস্ত পর্যায়ের ডিপ্লোমেটরা কেন আপনার 50,000 লোক মারা গেছে এরকম একটা দেশে চলে যাচ্ছে ছুটে? তার মানে তারা এই দেশ থেকে ওই দেশকে সেফ ফিল করে। এটা কমন একটা লজিক যে আমি এক দেশ থেকে আরেক দেশে কেন যাব এত ঝুঁকি নিয়ে, আমার চাকরি সমস্ত কিছু রেখে আমি কেন যাচ্ছি? তার মানে ওই দেশ সেফ। তো একটা দেশ 50,000 লোক মারা গেছে, সে কেন 50-60 জন লোক মারা গেছে সেই দেশে এখনো সেফ মনে হয়, সেটা কারোর কাছে মনে হয়? এগুলি যখন আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় কি যে আসলে তো এই দেশটা, মুশতাক ভাই আপনি আমাদের চেয়ে ভালো চিনেন, এখন আপনি যে পজিশনে আছেন অনেক কিছু আপনি বলতে পারবেন না, কিন্তু আমরা তো ওই পজিশনে নাই, আমরা বলতে পারবো। আমাদের কাছে মনে হয় কি যে আসলে সেরকম কোনো প্রিপারেশন নাই। আপনি দেখেন এখানে একটা প্রসঙ্গ আমি জাস্ট তুলি, এই যে ডিপ্লোমেটরা কেন চলে যাচ্ছে সেটি বলছিলেন। আমি আমার যতদূর মনে পড়ে একজন ডিপ্লোমেট যাওয়ার সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে গেছেন যে এই দেশের সবকিছু ভালো, কিন্তু এই দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তার উপরে তিনি ভরসা করতে পারছেন না, সে কারণে তিনি এই দেশ ছেড়ে তিনি তার নিজের দেশে চলে যাচ্ছেন, যেখানে ওই যে 50-60-70 হাজার লোক মারা যাচ্ছেন এরকম একটি দেশের। আরেকটি প্রসঙ্গ আপনি কন্টিনিউ করুন, আমি আসছি আপনার কাছে। আচ্ছা আমি একটু শেষ করি দিল। আরেকটা কথা হচ্ছে মুশতাক ভাই, আপনি তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে চিনেন। হ্যাঁ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি একটা কিট আবিষ্কার করেছেন। এই কিটটা আবিষ্কার করার ক্ষেত্রে ওনাকে পদে পদে যেভাবে বাধা দেওয়া হয়েছে, এখন তো কোনো লোডশেডিং নাই, এখন বিদ্যুতের উপর অনেক চাপ কম, 11 এপ্রিল উনি এটা দিবেন, এটা ঘোষণা হওয়ার পর গণস্বাস্থ্য কেন্দ্রে কেন বিদ্যুতের তারতম্য করালো, কেন এখান থেকে অ্যান্টিবডি টেস্ট দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম গড়িমসি করলো, কেন তারা কিট গ্রহণ করার অনুষ্ঠানে গেল না, কেন তারা একটা টেলিভিশন অনুষ্ঠানে কেন তারা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে পারলে আপনার মিডিয়া ট্রায়াল করে ফেলে একদম। এই প্রত্যেকটা জিনিস প্রমাণ করে এই সরকারের আসলে জনস্বাস্থ্যের প্রতি মায়া দয়া কতটুকু আছে, জনকল্যাণ কতটুকু তার হৃদয় আছে, আর কতটুকু শো অফ করা আছে, কতটুকু ক্ষমতায় থাকা আছে, এটা নিয়ে তখন সন্দেহ লাগে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনি দেখেন না, কারণ আমরা তো 10-12 বছর বহু ঘটনা দেখেছি। মনে হচ্ছে সত্যিকার অর্থে এই সরকারের মধ্যে তো আসলে ওই চিন্তাটা নাই যে আগামীতে একটা ইলেকশন হবে, ইলেকশনটা ফেয়ার ইলেকশন হবে, এখানে আপনার জনগণের মুখে দাঁড়াতে হবে, এমন একটা সিস্টেম তারা দাঁড় করিয়েছে তারা যা ইচ্ছা করে, তার কোনো বিচার নাই, ভোটে বিচার নাই, আদালতে বিচার নাই, সংসদে বিচার নাই, কোনো বিচার নাই। আসিফ নজরুল, আপনি গার্মেন্টস খুলে নেওয়ার ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? এই যে গার্মেন্টস গুলো খুলে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? আমার একটা বক্তব্য আছে। আমার কথা হচ্ছে কি, দেখেন সারা পৃথিবীতে মানুষ কিন্তু পার্শিয়ালি এই লকডাউন উইথড্র করার কথা চিন্তা করছে। আপনি জানেন যে ইমিউনিটি পাসপোর্ট দেওয়ার কথা চিন্তা হচ্ছে, অলরেডি চিলি দেওয়া শুরু করেছে, ইউরোপের কয়েকটা দেশ দ্বীপে বলে কনসিডার করছে, WHO এটার বিরুদ্ধে অত্যন্ত স্ট্রংলি বলেছে, বাট তারা কনসিডার করছে, কারণ আপনি অনন্তকাল উন্নত দেশে অনন্তকাল সবকিছু বন্ধ রাখতে পারবে না, ফলে আমাদেরও আমরা অনন্তকাল সবকিছু বন্ধ রাখতে পারবো না। এখন আমরা এটা করেছি কি, আমাদের প্রবলেমটা হচ্ছে তারা সুচিন্তিত ভাবে করছে। জার্মানি, ফ্রান্স, তারা সমস্ত ডেটা দিয়ে, তারা সমস্ত ডেমোগ্রাফি দিয়ে, তারা সমস্ত ইকোনমিক ম্যাপিং দিয়ে তারা পরীক্ষা সমস্ত সুচিন্তিত ভাবে করছে। আর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমরা ঠিক মতো টেস্ট করি নাই, টেস্ট করে তো আমরা বুঝতে পারি নাই ট্রেন কতটুকু আছে, আমরা ঠিক মতো আইসোলেট করি নাই, আমরা ঠিক মতো বুঝতে পারি নাই যে ইমিউনিটি পাসপোর্ট বা একটা লোক ইমিউনিটি হয়েছে কিনা, এরকম একটা সলিড ডেটা বা স্ট্র্যাটেজির উপর চিন্তা করে আমরা করছি না। আমরা করছি কি, হয়তো গার্মেন্টস একটু চাপ দিয়েছে, হয়তো বিদেশ থেকে একটু চাপ এসেছে যে আমার এটা যদি সরবরাহ না করো আমি কিন্তু সব নিব না। মানে এটা আমি বলি কি, কোনো একটা হোলিস্টিক একটা স্ট্র্যাটেজিক কোনো মুভ না, এটা হচ্ছে দিশাহারার মতো, যে এখন এটা চাপ হচ্ছে এখন এটা করি। এখন ওই কিছুদিন পর যদি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রেশার দেওয়া শুরু করে, ছাত্ররা শুরু করে যে স্কুল খুলে দেন, কলেজ খুলে না, আমরা বুঝবো, ছেড়ে দিবে, মানে কোনো ইয়ে না, একটা রাষ্ট্র এইভাবে চলে না। এখানে কোনো সুচিন্তিত, সুসমন্বিত, সুসংগঠিত কোনো কিছু দেখি না। তাড়াহুড়া করে একটা মানে এই গার্মেন্টস খোলার ব্যাপারে আমার বক্তব্য এটাই, আপনি যদি সুচিন্তিত ভাবে হেলথ ম্যাপিং করে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেফ আছে, বা
সুবিধা করলে আমার কোনো আপত্তি ছিল না, করা হচ্ছে না। ডক্টর মুশতাক হোসেন, গার্মেন্টস এর প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, আমার প্রশ্ন ছিল গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিটের প্রসঙ্গটি, এবং সেই সঙ্গে আমি যুক্ত করে দিতে চাই যে আপনি জানেন যে ইউএনডিপির এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় থেকে একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে করোনায় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তারা 18টি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে এই এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই একটা স্টাডি করে এই চিত্রটি তুলে ধরেছে। তো সেই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইব। আচ্ছা, আমি প্রথমে আসছি গার্মেন্টস এর বিষয়ে। একটু ছোট করে বলতে হবে কারণ আমরা শেষের দিকে চলে এসেছি। আসিফ নজরুলের মন্তব্যের প্রথম দিকে আমি একমত যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ আমরা মনে করি যে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করব, কিন্তু জনস্বাস্থ্য রক্ষা করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যত কম হস্তক্ষেপ করা যায় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতিটা যত কম করা যায়। এখানে গার্মেন্টস বা যে কোনো কারখানা খুলে দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু কতগুলো রিকোয়ারমেন্টস বা কতগুলো করণীয় সম্পর্কে তাদেরকে সুস্পষ্টভাবে বলা হয়েছে। তার সঙ্গে আমি যোগ করতে চাই যে গার্মেন্টসে যে সমস্ত শ্রমিক কাজ করতে আসবে সেই শ্রমিক, কর্মচারী, অফিসার এবং মালিক সবাইকে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে। 14 দিনের কোয়ারেন্টাইন করলে আমরা নিশ্চিত হব যে তাদের মধ্যে সংক্রমণ করে চিকিৎসার জন্য নিয়ে যাবো, বাকিরা আরো 14 দিন কোয়ারেন্টাইন করবে যারা একই রুমে থাকবে। ডক্টর মুশতাক হোসেন, আপনি আমাকে একটু বলবেন যে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কোয়ারেন্টাইন করা মানে গার্মেন্টস শ্রমিকরা যে অবস্থার মধ্যে থাকে তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা কি সম্ভব কিনা? আমি সেখানে তো আসছি। সেই কোয়ারেন্টাইন করবে গার্মেন্টস কর্তৃপক্ষ, সরকার সহায়তা করবে, স্বাস্থ্য বিভাগ সহায়তা করবে। গার্মেন্টস কর্তৃপক্ষকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, তারা বাসায় কোয়ারেন্টাইন করতে পারবে না। যদি তারা না হয়, তারা অল্প সময়ে বেশি সুবিধা করতে চায়, তারা কিন্তু বড় অসুবিধায় পড়বে। যে গার্মেন্টস চালু করার পরে কোনো শ্রমিক বা কোনো কর্মচারী বা অফিসারের মধ্যে বা মালিকের মধ্যে এই করোনা শনাক্ত হয়, তাহলে কিন্তু পুরো কারখানাটাই কিন্তু লকডাউনের মতো অবস্থায় চলে যাবে। কাজে কারখানাটা চালু রাখা তার আগেই কর্তৃপক্ষকে, গার্মেন্টস কর্তৃপক্ষকে সরকারের সহযোগিতায় সমস্ত যারা কাজ করবে মালিক পক্ষ সহ সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে নিশ্চিত করি সেটা খোলা দরকার, না হলে কিন্তু সমস্যা হবে। এছাড়াও গার্মেন্টস কর্মীতে যাওয়া আসার পথ এবং তাদের বাসস্থান, সেখানে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যারা বাসস্থান নিশ্চয় দিতে পারবে সাভারের ইপিজেডের মতো তারা কারখানা চালাতে পারবে, যারা সেটা পারবে না ঘনবসতি এলাকা যদি তারা থাকে সেখান থেকে তারা সংক্রমিত হয়ে কারখানায় চলে আসবে। এগুলো সম্পন্ন করার পরেই গার্মেন্টস কারখানা তারা চালু রাখতে পারবে। এখন দেখা যাক বাস্তবে কতটুকু হয়, নিশ্চয়ই। এরপর আপনি আসছেন যে গণস্বাস্থ্যের বিষয়ে। নিশ্চয়ই আমি তো খুব ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করি যে এই মহামারী নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন দেশে টিকা করার চেষ্টা করা হচ্ছে, ওষুধ আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, র্যাপিড টেস্ট আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশেও র্যাপিড টেস্ট কিভাবে করা যায় সেই বিষয়ে গণস্বাস্থ্যের বিজ্ঞানী তারা চেষ্টা করছেন। নিশ্চয়ই সেটা আমাদের সফল যদি হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাভ করে, শুধু বাংলাদেশেই না সারা র্যাপিডলি টেস্ট করার একটা চাহিদা আছে, কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে নিরাপদ হতে হবে এবং রোগী শনাক্ত করবার জন্য সেটা করতে হবে। সেটা আমি ল্যাবরেটরি সায়েন্স বিশেষজ্ঞ নই, আমি রোগতত্ত্ব নিয়ে কাজ করি, ল্যাবরেটরি সায়েন্স বিশেষজ্ঞরা বলতে পারবে। তবে আমার মনে হয় সরকারি কোন জায়গায় কি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকারের সাথে যেভাবে কাজ করছি কিন্তু যারা সংশ্লিষ্ট তারা কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মনোভাবটা ইতিবাচক। তবে একটা জায়গায় সন্দেহ আছে যে র্যাপিড টেস্ট বলতে যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনেটিক টেস্ট করবেন এই কিটটা দিয়ে, সেটা দিয়ে রোগী শনাক্ত করা যাবে না হয়তো, কিন্তু গবেষণা করে বলা যাবে, জরিপ করে বলা যাবে যে জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, কত লোক সেখানে আক্রান্ত হয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। নিশ্চয়ই এটা কাজে লাগবে। এখানে রাজনৈতিক বিষয়গুলো রাজুল বলেছে, আমি এখন যে দায়িত্ব পালন করছি সঙ্গত কারণেই আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে ভয় পাই না, কিন্তু এই দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ না বলে দলীয় রাজনৈতিক বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আর উনি একটা কথা বলেছেন যে যত লোক ফোন করেছেন তার 1% টেস্ট হয়েছে। দেখুন 8ই মার্চে রোগ শনাক্ত হওয়ার পরে, প্রথম রোগী শনাক্ত হওয়ার পরে অনেক টেলিফোন লাইন জাম হয়ে গিয়েছে। শতকরা 90% উপরে তারা বলেছে যে এই রোগটা কি, কোথায় সুবিধা পাওয়া যাবে, কোথায় চিকিৎসা করা যাবে, কোথায় টেস্ট করা যাবে, এগুলোই কিন্তু অধিকাংশ, সেগুলো কিন্তু আইডিসিআর এর পক্ষ থেকে ভাগ করে দেখানো হয়েছে। 10% থেকে 5% তারা চেয়েছে টেস্টের কথা। টেস্টের বিষয়ে প্রথম দিকে এক সমস্যা ছিল, আমি বলেছি আইডিসিআর টেস্ট করেছে রোগী শনাক্তের জন্য, আর ওই সময় যে চাহিদাটা বেড়েছে হঠাৎ করে তা হচ্ছে হাসপাতালে চিকিৎসা করার জন্য যখন রোগীরা যাচ্ছে
তাদেরকে হাসপাতাল থেকে বলা হচ্ছে তোমরা করোনা টেস্ট করে আসো, তোমাদের করোনা নাই এটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু তোমাদের চিকিৎসা দিব। যে কয়েকদিন পর্যন্ত হাসপাতালে এই টেস্টিং ফ্যাসিলিটি ছিল না, সে কয়েকদিন কিন্তু একটা বিশৃঙ্খলা গেছে, অনেক বিয়োগান্ত ঘটনা ঘটেছে। আমার ক্যাপাসিটি থেকে আমি দুঃখিত এই বিষয়ে, নিশ্চয়ই অনেক মূল্যবান কেউ কেউ কষ্ট পেয়েছেন, কেউ মারাও গিয়েছেন। আপনি জাস্ট এক লাইনে ইউএনডিপির রিপোর্ট নিয়ে তারা বলছে যে নাগরিকদের দেখুন, নাগরিক সুরক্ষা, করোনা রোগ শনাক্ত হওয়ার পরে আমি বরঞ্চ বলবো এর আগে যতটুকু নাগরিক সুরক্ষা বাংলাদেশ সরকার দিয়েছে সেটা তো আপনি রাতারাতি মানে 40 গুণ 50 গুণ বাড়াতে পারবেন না। বরঞ্চ করোনা মহামারী দেখা দেওয়ার পরে সরকার সেই যেই আগে থেকেই ছিল তার সাথে অনেক কিছু যোগ করেছেন, আগের থেকে বেড়েছে। কিন্তু আমি বলবো না, একটা আদর্শ জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য এটা একটা আদর্শ কাভারেজ, নিশ্চয়ই এই সুরক্ষাটা আরো অনেক বাড়াতে, নইলে আমরা ওই যে যারা স্বল্প আয়ের মানুষ ধন্যবাদ, এই যে তারা ঘরে থাকছে না সেটা আমরা করতে বা নিশ্চিত করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। প্রফেসর আসিফ নজরুল, আমি আরেকটা জরুরি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে আপনার ত্রাণ দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, একটা দেশে, এত বড় দেশে এত মানে সবাইকে অবশ্যই অনেক হতে পারে। আপনার থেকে শুনছিলাম কি যে বিকাশে করে টাকা দেওয়া হোক, এবং আমাদের সামনে কিন্তু এরকম অনেক মডেল ছিল, কেরালা মডেল ছিল, তারপর আপনার কলকাতা মডেল ছিল, অনেক মডেল ছিল। তো এই দৃষ্টিকোণে এগুলি যদি আপনারা অ্যাড্রেস না করেন, একটা স্টেজে কিন্তু এই যে আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই, লোকে কেন পাগলের মতো ঘরের থেকে বেরোচ্ছে, কাজ করছে, আপনার তার তো ঘরই নাই, ঘর থেকে বেরোবে না কেন? সেকেন্ড হচ্ছে তার যদি জীবিকার নিশ্চয়তা না থাকে, এবং আপনি দেখেন আমেরিকার মতো দেশে লোকজন প্রসেশন করে বেরোয় বলছে যে আমি মরলে মরবো, তবু লকডাউন উঠায় ফেলো। আমার কথা হচ্ছে অবশ্যই আমি জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রচন্ড সেন্সিটিভ, কিন্তু এই যে আপনি খুব লজিক্যালি প্রশ্নটা তুললেন যে আপনি যখন গার্মেন্টস মালিক কেউ দায়িত্ব নিবে তাদের 14 দিন কোয়ারেন্টাইন করা, তো আমার কাছে সরকারের কাছে ওইটা ঢাকা ইউনিভার্সিটি ধরেন আপনি খুলিলেন, খুলে দেওয়ার আগে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটাকে এটাকে আপনি যেয়ে দেখেন এটা ইমপ্রুভ ব্যবস্থা করেন, এখানে টেস্ট করার একটা স্বতন্ত্র ইউনিট করে দেন। এটা আমি এক্সাম্পল হিসেবে বলছি। এইভাবে সুভাবে আপনাকে লকডাউন পার্সিয়ালি উইথড্র করতে হবে। আর সেকেন্ড যে মানুষের যে জীবিকার প্রশ্নটা, এখন লোক মরে যাচ্ছে না রাস্তাঘাটে, কিন্তু মানুষ যদি না খেয়ে থাকে, সারা দিনের পর দিন না খেয়ে থাকে, অনাহারে থাকে, অর্ধাহারে থাকে দিনের পর দিন, সেটা তো নাগরিক হিসাবে আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার। আপনি কথায় কথা বলবেন আমি সিঙ্গাপুর হয়ে গেছেন, আপনি কানাডা হয়ে গেছেন, আপনি আমেরিকা হয়ে গেছেন, দেখবো আদাসের চাল আনতে গিয়ে এতটা দীর্ঘ লাইনের মধ্যে থেকে এক মহিলা মাথা ঘুরে পড়ে গেছে, তার ছবি পত্রিকা আসতেছে। এগুলি তো আমাদের খুবই পীড়িত করে, সেগুলিকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা কথা সবসময় বলতাম, দেখেন আমাদের এই করোনা অ্যাড্রেস করতে গিয়ে সরকারের যে সীমিত দৃষ্টিভঙ্গি, সেটা আমি একটুখানি বলতে চাই। দেখেন আপনি যখন করোনা মোকাবিলা করতে হবে, অনেকগুলো ফোর্স আছে, আপনি সেনাবাহিনীকে কাজে লাগাতে পারতেন, এখন যেহেতু কাজে লাগাতে চাচ্ছেন তার চেয়ে অনেক বেশি কাজে লাগানো যেত। ত্রাণ দৃষ্টি আমাদের অনেক এনজিও প্রতিষ্ঠান রয়েছে, আপনি ব্র্যাক আছে, যেমন আপনি আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, আমাদের গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ব্যাংক আছে, সরি, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে। আপনার আশা আছে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে। আপনার এই যে সুসংগঠিত ফোর্স গুলা, বেসরকারি পর্যায়ে এবং সংগঠিত ফোর্স গুলা যেটা রাষ্ট্রীয় পর্যায়ে আছে, আর্মি আছে, এবং আমাদের যে সিভিল সোসাইটি পুল আছে, যেমন আকবর আলী খানের মতো মানুষ আছেন, আলী ইমাম মজুমদারের মতো মানুষ আছেন, জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ আছেন, ওনাদের নিয়ে একটা পরামর্শ, একটা প্রতিষ্ঠান করে বা পরামর্শ বডি করে সরকার যদি এরকম একটা, দাদা আপনি যেটা বললেন, ইমামদেরকে সংশ্লিষ্ট করে, মসজিদের মাধ্যমে করে এরকম একটা সুসমন্বিত এবং একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা সরকারের মধ্যে দেখতে চাই। কারণ করোনার রিস্ক কিন্তু আপনি যদি দেখেন মৃত্যু কমে যাচ্ছে, আক্রান্ত কমে যাচ্ছে, এটা কিন্তু রিইনফেক্টেড হতে পারে, পুনরায় সার্জ হতে পারে। সিঙ্গাপুরের মতো যেটা হয়েছে, আমাদের এখানে শীতকাল চলে আসবে, শীতকালে করোনার প্রকোপ আরো বেশি হতে পারে, এবং আমাদের অর্থনৈতিক অভিঘাত মারাত্মক হতে পারে। আমরা সংকটের বড়জোর প্রথম পর্যায়ে আছি। এত বড় বড় সংকট মোকাবেলার জন্য সরকারকে সবাইকে ইনভলভ করার আমি একটা আবেদন জানাচ্ছি প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ। ডক্টর মুশতাক হোসেন কিছু যোগ করবেন? আমরা একেবারে শেষ প্রান্তে শেষ করব। আমি যেটা বলতে চাচ্ছি, এখন যে আমাদের মহামারীর যে পর্যায়ে আছে, এটা এখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঢেউয়ের মাথাটাকে ছোট করতে পারি। আমাদেরকে অবশ্যই সামাজিক বিধিনিষেধ যেটা চালু আছে সরকারের পক্ষ থেকে, সেটা কড়াকড়িভাবে মানতে হবে। যাদের সমস্যা আছে সেই সমস্যা সমাধান করতে হবে অবশ্যই। পাশাপাশি সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে
আমাদের রোগীদেরকে শনাক্ত করে টেস্ট করে তাদেরকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দুটো মিলিয়ে যদি আমরা আগাই, নিশ্চয়ই আমরা এই ঢেউকে সুনামি হওয়া থেকে রক্ষা করতে পারবো। আমাদের বাংলাদেশের মানুষকে আমরা নিশ্চয়ই স্বস্তি দিতে পারবো। এই বলেই ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। আমার অতিথিদের বক্তব্যে যেটা প্রতীয়মান হচ্ছে যে ট্রেন্ড যেটা সেটাকে নয়, তবে এখনো এটি নিয়ন্ত্রণযোগ্য এবং সেই নিয়ন্ত্রণ যোগ্য রাখতে হলে আমাদেরকে অবশ্যই সামাজিক বিধিনিষেধে মেনে চলতে হবে। একই সঙ্গে যারা দায়িত্বে আছেন, যারা এগুলো নিয়ন্ত্রণ সংস্থা আছেন, তাদেরকেও কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে। গার্মেন্টসের প্রসঙ্গে ওনারা বলছিলেন যে আমাদের জীবিকার সঙ্গে জীবনের নিরাপত্তা, জীবিকা এবং জীবিকার নিরাপত্তা, এর মধ্যে একটা ব্যালেন্স নিশ্চয়ই আনতে হবে। এবং গার্মেন্টস যদি খুলে দিতে হয় তাহলে শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, যাদের জন্য প্রয়োজন সেই সামর্থ্য বা সেই মানসিকতা আমাদের মালিকদের মধ্যে আছে কিনা এবং সেটি দেখার মতো সক্ষমতা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আছে কিনা সেটিও বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং সব কথার মূল কথা যে এখনই আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, সংকটের মাত্র প্রাথমিক ধাপে আছে, আমার অতিথিরাই বলছিলেন। কাজে এখন যেটা দরকার হচ্ছে টেস্টের পরিমাণটা অনেক অনেক বেশি বাড়িয়ে তোলা এবং গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবে না দেখা, যেটি গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রসঙ্গে আলোচনার মধ্যে এসছে। এই ধরনের সংকটকালে এই ধরনের কিট আবিষ্কার চেষ্টা, তার মধ্যে কোনো ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকুক কিংবা না থাকুক, সেটিকে সহায়তা দেয়া এবং সেটি যেন একটি গ্রহণযোগ্যতা পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, বা তার মধ্যে কোনো দুর্বলতা থাকলে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু সরকারের ইতিবাচক ভূমিকা থাকা দরকার এবং সেটি প্রত্যাশিত। এবং সেটি আমার অতিথিরাও এই দুজন দু প্রান্ত থেকে কথা বললেও এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন।